ইউটিউবার যারা দেশের বাইরে থেকে বসে নির্দেশনা দিচ্ছেন এবং তারা এক ধরনের অথরিটি নিয়ে কথা বলছেন যে আমি বলার পরে মব গিয়ে এটা করেছে। ইউটিউবে কোনো একটা সাক্ষাৎকার দিতে গিয়ে যখন কোনো নেতা বলেই ফেলেন বাংলাদেশ আফগানিস্তানের মতো চলবে কোনো রকম রাগঢাক ছাড়া, তখন তো আসলে দক্ষিণ পন্থার তীব্র উত্থান। প্রফেসর ইউনূসের টিমমেটদের চেহারা আপনি একবার দেখেন। আমি খুব লজ্জার সাথে আপনাকে বলছি, বাংলাদেশ এর থেকে হাজার গুণে ভালো মানুষ আছে, দক্ষ আছে, লোক আছে। বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। ফর্মাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের পোশাক নির্ধারণ করে দেওয়াটা কি বাংলাদেশ ব্যাংকের কাজ? এই প্রবণতা কিন্তু আমরা চরম স্বৈরাচারের সময়ও দেখি নাই। এই যে আমরা বলি না সবার ভেতরে এক টুকরা হাসিনা রয়ে গেছে, এই সরকারের বিরাট একটা অংশ জুড়েই যেন ওই কালো অধ্যায়ের সেই কালিমাগুলো এখনো রয়ে গেছে। এটার জন্য তো আলাদাভাবে ড্রেস কোড কোনো অফিসে লিখে দেওয়া হয়, মানে আমরা তো এরকম বিষয়ের সঙ্গে অভ্যস্ত না। কাজের জায়গার চেয়ে একটা অকাজের জায়গা, একটা মূর্খ, গণ্ড মূর্খ ধর্মভিত্তিক সমাজ অথবা ধর্মের মানে ভুল ব্যাখ্যার সমাজে পরিণত হবে। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি সাবেক সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আচ্ছা আশরাফ কায়সার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বিএনপির মহাসচিবের বক্তব্য দিয়ে শুরুটা করি। তিনি আজকে বলেছেন, যদি আমি একটু পড়ি, যে এই সরকারের ত্রুটি থাকবে সেটাই স্বাভাবিক, তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না, আজকে তিনি বলে অনেকগুলো কথার মধ্যে এটি তিনি বলেছেন। একদিন আগে পর্যন্তই সরকারের যে তীব্র সমালোচনা করছিল বিএনপি, নির্বাচন দিবে কিনা সেই সংশয় প্রকাশ করছিল, নানা ধরনের দুর্বলতার কথা বলছিল। কালকে মিটিংটা হলো, মিটিংয়ের মধ্যে আপনার কি ধরনের কী এমন হলো একদিন পরেই মহাসচিবের একদম বক্তব্য এত নরম হয়ে গেল সরকারের প্রতি? মিটিংয়ের পরে আসিফ নজরুল ব্রিফ করেছেন এবং ব্রিফ করে উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সব দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে বলেছেন এবং নিজেদের মধ্যে অনৈক্য বা বিভেদ রাজনৈতিক পর্যায় পর্যন্ত রাখতে বলেছেন, তার বাইরে না যেতে বলেছেন। তো এই মিটিং যদি সারমর্ম এটি হয়, তারপরে মির্জা ফখরুল যদি এভাবে বলেন, তাহলে আমরা ঠিক উত্তরটি খুঁজে পাই না যে মিটিংয়ে আর কি হলো যাতে তার মনে হলো যে নির্বাচন বিষয়ে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। এই দলটি, এই মহাসচিব দীর্ঘদিন ধরে আমাদেরকে বলছেন যে নির্বাচনের ব্যাপারে সরকারের দিক থেকে তারা আস্থা পাচ্ছেন না। এখন হঠাৎ করে যখন উনি এই কথাটা বলেন, তখন আমরা কিন্তু একটু অবাক হই, কিছুটা বিভ্রান্তও হই। কেননা বিএনপির সাথে সুর মিলিয়ে অনেক দলই কিন্তু বলছে ফেব্রুয়ারির ভেতরে নির্বাচনটি করতে হবে, রোজার আগে নির্বাচনটি করতে হবে। কাজে আপনি যদি এখন সীমারেখাটি না টেনে সদিচ্ছাকে গুরুত্ব দেন, সেই সদিচ্ছা তো 5 বছর পরেও পূর্ণ হতে পারে, তাহলে আপনার সীমারেখার ডেডলাইনটি গেল কোথায়? কাজে বিএনপি মহাসচিবের হয়তো উচিত ছিল আরেকটু ইলাবোরেট করা যে কেন উনি সদিচ্ছাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সমালোচনার জায়গাটিকে কম দেখতে বলেছেন। আমরা যদি আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল করি না, আমরা জনগণের সাথে কথা বলি, তাদের মতামত জানতে পারি। মানুষ কিন্তু অত্যন্ত হতাশ সরকারের পারফরমেন্সে। কেননা সরকার দেখা গেছে যে ছোট ছোট রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারছে না, আইন শৃঙ্খলার সমাধান করতে পারেনি, একটি অত্যন্ত শোকাবহ দুর্ঘটনার প্রকৃতভাবে দায়িত্ব পালন করতে পারেনি, এবং সরকারের উপদেষ্টারা 6 জন একটি হাসপাতালে হাজির হয়ে গেছেন যেখানে একজনের যার থাকা জরুরি তাকে খুঁজে পাওয়া যায়নি। এগুলো তো সরকারের জবাবদিহিতার জায়গা। স্বাস্থ্য উপদেষ্টা কিভাবে নিয়োগ হলেন, উনি এখন কোথায়? এখন হাসনাত বলেছেন যে তার বেতন ভাতা যা নিয়েছেন সব ফেরত দিয়ে পদত্যাগ করতে। শিক্ষা উপদেষ্টা রাত 3:30 পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি পরীক্ষাটি হবে কিনা। সরকার যদি নিজে বসে থেকে তাদের কার্যক্রমের সমালোচনা করে সিদ্ধান্ত নেন, তাহলে মানুষ কিন্তু বুঝতে পারতো যে সরকারটি কার্যক্রম। এখন সদিচ্ছা তো অনেকেরই থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে যদি বাংলাদেশ পেছনের দিকে যায়, ফ্যাসিবাদীরা যেই আশঙ্কা প্রধান উপদেষ্টা করেছেন, আমি তো মনে করি তার প্রধানতম দায় সরকারের।
এই যে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, শিল্প সংস্কৃতি অঙ্গনের ফ্যাসিবাদী দোসররা আবার বাইরে আসার চেষ্টা করছে, সরকারটি প্রথম 7 দিনে যা করতে পারত গত 11 মাসে তা করতে পারেনি। সে তার আওয়ামী লীগের দোসরদেরকে ধরতে পারেনি, আপনার যুক্তিসঙ্গত মামলা দিতে পারেনি, গয়রাহা মামলা দিয়েছে এবং কিছু লোককে আটক করা হয়েছে, অনেক লোক যারা চিহ্নিত অপরাধী তারা পালিয়ে গেছেন। ফলে মানুষ সরকারটিকে দিয়েছিল যে গণ অভ্যুত্থানের ফলাফল তার ঘরে পৌঁছে দেবে। যার সন্তান হারিয়েছে, যার সন্তান আপনার আহত হয়েছে, চক্ষু হারিয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, সরকারটি সেই জায়গায় ব্যর্থ হয়েছেন। সরকারটির আপনার যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে আসলে বলতে হবে তারা কার মনোনয়নে উপদেষ্টা হয়েছেন। কারণ কাউকে যদি আমরা দেখি 11 মাস ধরে অনুপস্থিত, এমনকি একটি জাতীয় দুর্ঘটনার সময়ও তাকে না পাওয়া যায়, তাহলে উনি কী দায়িত্বে আছেন, এই প্রশ্ন উঠবেই। কাজেই সরকারের সদিচ্ছা আছে বলে আমরা হঠাৎ করে বসে থাকলাম, সেই সরকারটি বিচার করলো না, সংস্কারেও পারঙ্গম না এবং নির্বাচনটি দেওয়ার ব্যাপারেও গড়িমসি করছে, তাহলে আমরা কি পেলাম? আরেকটা জিনিস হচ্ছে যে এরকম একটি শোকাবহ দিনেই আপনার কি রাজনৈতিক দলের সাথে আলোচনা করার কথা? এবং দেখতে কতটা দৃষ্টিকটু লেগেছে যখন তারা লাইন ধরে ছবি তুলেছেন। এবং আপনি জানেন ছবি তোলার সময় সবাইকে হাসি হাসি মুখে থাকতে হয়। যেখানে আপনার 32 জন ছেলে মেয়ে মারা গেছে, সেই জায়গায় যদি আমরা রাজনৈতিক লোকগুলোকে দেখি এরকম করে দাঁড়িয়েছেন, আজকে আরও 13টি দলের লোকগুলো গেছেন, এটি আমাদের যেই রাজনীতি বাংলাদেশ প্রত্যাশা করে সেই রাজনীতির সাথে যায় না। এই কথা বলতে কি আপনার মিটিং করে হাসি হাসি মুখে ছবি তুলতে হয় যে আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখবো? সরকারটি কথায় পারঙ্গম হয়েছে, সরকারটির কোনো কোনো উপদেষ্টা অপ্রয়োজনে কথা বলতে শিখেছেন, কিন্তু সরকারটি কাজে পারঙ্গম হয়নি। আর আসবো আপনার কাছে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাইব, যদি যে আলোচনা করলাম বিএনপির সুর যখন মোটামুটি সরকারের প্রতি এক ধরনের কি বলবো যে বেশ সুসম্পর্কের একটা বাতাস আমরা দেখছি, সেখানে যারা সরকার সব সময় প্রশংসা করে সেই এনসিপির নেতা আজকে চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ, তিনি এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কে বলেছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বদলে যাচ্ছে কেন? যে সমালোচনা করতো না সেই সমালোচনা করছে, যে আগে সমালোচনা করতে এখন প্রশংসা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্ভবত রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সেটা প্রমাণের জন্যই আমরা দেখতে পাচ্ছি যেই দলগুলো একসময় সমালোচনা করেছে তারা হয়তো এখন কিছুটা নরম সুরে কথা বলছে। আর হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা কোথায়, এই প্রশ্নটা আসলে সকলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমরা আইন উপদেষ্টাকে দেখলাম যার ওখানে কোনো রকম কোনো কাজ থাকবার কোনো কারণ নাই, যার কোনো রকম এটা তার মানে কাজের পরিধির মধ্যেই পড়ে না। আমরা সেখানে শফিকুল আলমকে দেখলাম প্রেস সচিব, উনি বা কেন গেছেন সেটাও আমরা কেউ জানি না, কিন্তু উনি সবখানেই সবসময় উপস্থিত থাকেন এবং খুবই সরব থাকেন। আর আমরা শিক্ষা উপদেষ্টাকে দেখলাম, আমরা খুবই আশা করেছিলাম স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা পাবো, কিন্তু আমরা ওনাকে দেখিনি। এবং এখন পর্যন্ত ঘটনার 3-4 দিন পার হয়েছে, এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে একটা শব্দ শুনি নাই। আমরা শিক্ষা উপদেষ্টাকে কথা বলতে শুনেছি, আমরা আইন উপদেষ্টাকে কথা বলতে শুনেছি, আমরা প্রেস সচিবকে কথা বলতে শুনেছি, কিন্তু আমরা স্বাস্থ্য উপদেষ্টার কোনো কথা শুনিনি। এবং এতগুলো পেশেন্ট যারা চলে গেছেন তারা তো চলেই গেছেন, কিন্তু যারা আছেন যাদের 40% বার্ন, 60% বার্ন, 50% বার্ন, ওনাদের বলা হয় যে, আমি কালকে একজন ডক্টর আমাদের সাথে কানেক্টেড ছিলেন, তো ওনার কাছ থেকে আমি যেটা শুনলাম, যত পার্সেন্ট বার্ন তার সঙ্গে আপনার বয়সটা যোগ করলে যে সংখ্যাটা আসে তত পার্সেন্ট আপনার মৃত্যু ঝুঁকি থাকে। সো 40% যদি কারো হয় আর তার বয়স যদি 20 হয় বা 25 হয়, তার 65% মৃত্যু ঝুঁকি। সুতরাং পুরো জাতির জন্য এই ঘটনাটি একটা বিভীষিকাময় ঘটনা। এর পরপরই পলিটিক্যাল পার্টির 4টা বড় রাজনৈতিক দলের, আমি জানি না এনসিপিকে বড় রাজনৈতিক দল বলবো কিনা, ওনাদের তো এখনো নিবন্ধন হয়নি, বাট ঠিক আছে, যেহেতু প্রধান উপদেষ্টার দফতর থেকে বড় দল বলা হয়েছে, বড় দল 4টির নেতারা বৈঠক করলেন এবং সেখান থেকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একটা ঐক্যমতে আসলেন। আসলে এই ঐক্যটা তো আমাদের দীর্ঘ 17 বছরেই ছিল, তাই না? আমরা তো মাঠে ময়দানে অন স্ক্রিন অফ স্ক্রিন সব জায়গায় তো একসাথেই লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেটার জন্য নতুন করে এই ভয়াবহ দুর্ঘটনার দিনটিকে বেছে নেওয়ার
কোনো কি প্রয়োজন আমি জানি না, আমি বুঝতে পারি নাই। এক, দুই হলো আমার ভাই আশরাফ কায়সার যে ছবিটির কথা বলছিলেন সেই ছবিটি নিয়েও কিন্তু অনেক বিতর্ক এবং আলোচনা আছে। সেখানে আপনি লক্ষ্য করবেন প্রত্যেক দলের নেতাদের গলায় আইডি কার্ড ঝোলানো আছে, কারণ আপনি যদি যমুনায় যান বা প্রাইম মিনিস্টার্স অফিসে যান আপনার গলায় একটা আইডি কার্ড থাকতে হবে, যেই হন না কেন আপনি। কেবলমাত্র প্রাইম মিনিস্টার্স অফিসে যারা কাজ করেন তাদের হয়তো কারো কারো আইডি না থাকলেও চলে। সো আমরা দেখলাম যে উপদেষ্টাদের গলায় আইডি নাই, প্রধান উপদেষ্টার গলায় আইডি নাই, এবং এনসিপির যে দুজন সেখানে উপস্থিত নাহিদ এবং তাদের যে সাধারণ সম্পাদক, এই দুজনের গলায় আমরা আইডি কার্ড যখন দাঁড়িয়ে তারা ছবি তুলছেন, যখন দাঁড়িয়ে তারা ছবি তুলছেন। সো আমরা যে দীর্ঘদিন বলে এসেছি যে সরকারের একটি দল আছে, সরকারি দল আছে, সরকারের দলের চেয়ে বোধহয় সরকারি দল বলাটাই বেটার। তো সেটা আরেকবার এই ছবিটা দিয়ে প্রমাণ হলো। এবং খুব অবাক হয়ে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি জানি না মিটিংয়ের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা তো আর আসেনি, বিবৃতি যে আসলো সেই বিবৃতিতে মাইলস্টোনের উল্লেখ পর্যন্ত নাই। এত বড় একটি ঘটনা, এত বড় একটা ডিজাস্টার, এতগুলো শিশু মারা গেল, এতগুলো মানুষ আহত হলো, স্টুডেন্টরা মারা গেল, শিক্ষকরা মারা গেল, আহত হলো, সেই ব্যাপারে কোনো রকম শোক বার্তাও সেই বিবৃতির মধ্যে ছিল না, অ্যাটলিস্ট আমার নজরে আসে নাই। আমার প্রশ্ন, যদি প্রধান উপদেষ্টা হয়তো ডাকলেন, রাজনৈতিক দলের নেতারা কেন এই দিন এরকম একটা মিটিংয়ে গেলেন? তারা তো মানা করতেই পারতেন। যেহেতু রাজনৈতিক দলগুলোকে আগেই এজেন্ডা বলা হয় না কি নিয়ে আলোচনা হবে, সেহেতু রাজনৈতিক দলের নেতারা ওপেন মাইন্ডে যেতেই পারেন। যে এটা মাইলস্টোন নিয়ে আপনারা জানেন যে ভীষণ রকম উত্তাল ছিল দেশ। মাইলস্টোনের ভেতরে উপদেষ্টাদের 9 ঘন্টা আটকে রাখা হয়েছে, পরের দিন সচিবালয়ে ভাঙচুর হয়েছে, আর্মি পার্সনদের উপরে সাধারণ বিক্ষুব্ধ জনতা বা ছাত্র যেটাই আপনি বলেন তারাও অ্যাটাক করেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষার ডেট শিফটিং হয়েছে রাত 3টায়, সেটা নিয়েও ক্ষুব্ধতা ছিল স্টুডেন্টদের। সো এক ধরনের বিক্ষোভ চলছিল পুরো দেশ জুড়ে। সো সেটা নিয়েও তো আলোচনা হতে পারে। পলিটিক্যাল পার্টি তো আগের থেকে জানার কথা না কি নিয়ে আলোচনা হবে, বাট যাওয়ার পরে যখন আলোচনা হলো এবং আমরা কনক্লুশন দেখলাম যে ফ্যাসিবাদ এখনো ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় দলগুলো ঐক্যবদ্ধ থাকবার আহ্বান, জাতি কিছুটা অবাক হয়েছে তো বটেই। আর ফ্যাসিবাদের সঙ্গে যারা দীর্ঘ 17 বছর যুক্ত ছিল তারা তো ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। এটা তো ডে 1 থেকে যারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তাদের প্রত্যেকের এটা জানবার কথা যে এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। আরেকটা কথা, আপনি যত বেশি ফেল করতে থাকবেন আপনি কিন্তু পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারকে তত বেশি শক্তিশালী করতে থাকবেন। আপনার প্রতিটা ভুল, প্রতিটা ফেইলিয়ার, প্রতিটা ইনডিসিশন, প্রতিটা ভুল ডিসিশন, প্রতিটা সমন্বয়হীনতা, প্রতিটা আশাহত করা মানুষকে ওই দলটিকেই শক্তিশালী করবে। এটা যদি আপনি না বোঝেন তাহলে আর কিছু বলার নাই। আশরাফ কাছে গতকালের ঘটনা যদি বলি, যে আলোচনা করছিলেন যে মাইলস্টোন স্কুলে 9 ঘন্টার মতো আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব আটকা ছিলেন, এবং আমরা দেখেছি স্টুডেন্টরা তাদেরকে, শিক্ষার্থীরা ধরে ভুয়া নানা ধরনের স্লোগান দিচ্ছিল। 1 বছর, একটা গণঅভ্যুত্থানের 1 বছর পরে এই যে 9 ঘন্টা ধরে 2জন উপদেষ্টা প্রেস সচিব আটকা থাকলেন, ভুয়া শব্দ করে তাদের, এবং আমি ইটপাটকেল ঢেলে দেখেছি সেখানে, বা পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এটা কি ফ্যাসিবাদের উত্থান কিংবা দেখছেন, নাকি আসলে তার এক ধরনের ক্ষোভ সাধারণ মানুষের 1 বছর? যদি ক্ষোভ হয়, 1 বছরের মধ্যে এমন ক্ষোভটা তৈরি হলো কেন? এটি আমি হতাশা এবং ক্ষোভ হিসাবেই দেখছি, এবং এর জন্য কমপ্লিটলি দায়ী হচ্ছে এই সরকার, অন্তর্বর্তী সরকার এবং কিছুটা রাজনৈতিক দলগুলো। আমি একটু বুঝিয়ে বলি। সরকারটি চরমভাবে ব্যর্থ হচ্ছে দেশ শাসন করতে, এবং দেশ শাসনের, দেখুন এই চেয়ারগুলো পেলে, দামি গাড়ি পেলে, সিকিউরিটি পেলে, স্যার সম্বোধন পেলে আমাদের সবারই ভাল লাগে, তাদেরও ভাল লাগছে, কিন্তু বিনিময়ে যে তাদের ডেলিভারি দেওয়ার কথা, দায়িত্বশীল হওয়ার কথা, সেটি আমরা দেখছি না। এই যে যমুনাতে যে 2 দিন মিটিং হলো, এটি অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে, এবং এই যদি আলোচনা হয়ে থাকে, যেটি আসিফ নজরুল পরবর্তীতে বলেছেন, তা জন্য আপনাকে এই দুর্ঘটনার সময় মিটিংটি করতে হতো না। আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর দায় কী ছিল। রাজনৈতিক নেতারাও তো হসপিটালে ভিড় করেছিলেন, প্রথম দিনই স্কুলে গেছিলেন। জামাতি ইসলামীর আমির ওই দিন প্রথম দিন বলেছেন 100 জনের মতো নিহত হয়েছে। আচ্ছা, একজন রাজনৈতিক দলের নেতা এই কথা কি বলতে পারেন? পৃথিবীর কোথাও কি
এরকম নিদর্শন আছে? এবং পরবর্তী যে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে আপনার যে বিরোধটি তৈরি হলো, অবিশ্বাসটি তৈরি হলো, তার জন্য তো উনি দায়ী হবেন। উনি ঘটনার শুরুতে যখন 16 জনের মৃত্যুও নিশ্চিত করা যায়নি, তখন উনি 100 জনের কথা বলেছেন। কাজে আপনি কাদের কাছে দায়িত্বশীলতা আশা করছেন? তারা দৌড়ে যমুনায় যাবেন, চা বিস্কিট খাবেন,